আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসের এই অনলাইন ক্লাস থেকে আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যে অবস্থান থেকে আমার এই ক্লাসটিকে অনুসরণ করবে, আমি সবাইকে আবারও আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার মহান সৃষ্টিকর্তার নিকট, যিনি আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন এবং স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষমতা দিয়েছেন। পাশাপাশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই লক্ষ্মীপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহমুদুল করিম মহোদয়ের প্রতি, যার সুচিন্তিত দিক নির্দেশনায় আমি আজ দীর্ঘ বিরতির পর তোমাদের সামনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাস নিয়ে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে অনেক অনেক ভালো আছে, আমিও ভালো আছি। ইতিমধ্যে তোমরা অনেকেই সংযুক্ত হয়েছ। আমি আশাবাদী যারা সংযুক্ত হয় নাই, তোমাদের মাধ্যমে তারা অবগত হবে আমার ক্লাসটিতে সংযুক্ত হওয়ার জন্য। সেজন্য আমি তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করব, তোমরা তোমাদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে ক্লাসটিকে শেয়ার করবে এবং তোমাদের যে সকল সহপাঠী এখনো ক্লাসে সংযুক্ত হয় নাই তাদেরকে একটু মেনশন করবে। কারণ আমার মনে আছে আমরা ষষ্ঠ অধ্যায়ের উপরে 3টি ক্লাস পরিচালনা করেছি অনলাইনের মাধ্যমে, এবং আজকে চতুর্থ ক্লাসটি আমি তোমাদের সামনে উপস্থাপন করি। তোমরা নিশ্চয়ই বই এবং খাতাপত্র নিয়ে, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিয়ে তোমরা সংযুক্ত হবে এবং ক্লাসটিকে প্রাণবন্ত করবে। তোমরা যেহেতু দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা আমাদের প্রক্রিয়া বা পদ্ধতিগুলো সম্পর্কে অবগত আছো, কিভাবে আমরা অনলাইন ক্লাসগুলোতে পার্টিসিপেট করি, কিংবা তোমাদের সাথে আমার যে এই ক্লাসের পারপাসে যে সংযোগটা সংরক্ষিত হবে সেটা কিভাবে হবে, কমেন্টের মাধ্যমে সেটা তোমরা নিশ্চিতভাবে জানবে। আমি আরেকটু বিষয় অ্যাড করব, তোমরা এই মুহূর্তে যারা সংযুক্ত আছো দয়া করে তোমাদের নাম, রোল নাম্বার এবং বিভাগ একটু কমেন্ট করবে। এই বিষয়গুলো আমরা হাজিরা হিসেবে কাউন্ট করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগে বলেছি আমি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম উপর ক্লাস পরিচালনা করে আসছি। এর আগে আমরা প্রথম থেকে এই অধ্যায়ের 3টি লেকচার ধারাবাহিকভাবে দিয়েছি, আর চতুর্থ লেকচারটি তোমাদের সঙ্গে উপস্থাপন করব। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমি শুরুতে 3টা লেকচারে যা পড়িয়েছি তার মধ্যে জিস্ট টপিকগুলো ছিল এরকম যে তোমার প্রথম দিকে ডেটা বেস সম্পর্কিত কিছু প্রাথমিক ধারণা আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করেছি। অর্থাৎ ডেটাবেসকে বুঝতে হলে যে সকল বিষয় আমাদের প্রাথমিকভাবে জানতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি। তারপরে একটি ক্লাসে আমরা বিবিএমএস এবং তোমার আরডিবিএমএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কেন, কোনটা কিভাবে আমরা ব্যবহার করব, কোনটার সুবিধা কি, কোনটার অসুবিধা কি, এগুলো আমরা উপস্থাপন করেছি। এবং আমি সর্বশেষ তৃতীয় ক্লাসে যেটি উপস্থাপন করেছি, সেখানে তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আমরা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেকচার দিয়েছি, যেটা আমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে ওই লেকচার থেকে উদ্দীপক গঠন করা হয়। সেক্ষেত্রে আমরা বলেছিলাম আমরা সেখানে ডেটাবেস তৈরি কিভাবে করা হয়, অর্থাৎ মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2010 এই অপারেটিং সিস্টেম বা এই সফটওয়্যার ব্যবহার করে আমরা কিভাবে ডেটাবেস তৈরি করব সেটা দেখিয়েছি, এবং একটা ডেটাবেসে কিভাবে টেবিল তৈরি করতে হয় আমরা সেটি দেখিয়েছি, এবং একটা টেবিল তৈরি করার জন্য প্রায় 10 প্রকারের অত্যাবশ্যকীয় ডেটা টাইপ আছে। আমরা সেই 10 প্রকারের অত্যাবশ্যকীয় ডেটা টাইপ সম্পর্কে তোমাদের সামনে পরিচয় উপস্থাপন করেছি। এবং মনে রাখবে, এই যে 10 প্রকারের ডেটা টাইপ সম্পর্কে বলেছি, এই 10 প্রকারের ডেটা টাইপ কিন্তু অবজেক্টিভ বলো, অনুধাবন বলো এবং প্রয়োগমূলক প্রশ্ন বলো সমানভাবে গুরুত্বপূর্ণ। উদ্দীপকের বিশেষ করে একটা টেবিল দিয়ে দেয়, এবং এই টেবিলের মধ্যে
কি কি ডেটা টাইপ ব্যবহৃত হয়েছে সেটা আমরা ওই দিন ব্যাখ্যা দিয়েছি। আমরা আজকে একটা টেবিলের মাধ্যমে কি কি ডেটা টাইপ একটা টেবিলে আছে এবং আমরা কিভাবে সেটা পরীক্ষার উত্তর করব সেই বিষয়গুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। এবং এরপর যদি সময় থাকে তাহলে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে কুইরি, অর্থাৎ ডেটাবেজে কিভাবে কুইরি করা হয়, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা সৃজনশীল প্রশ্নে বা যে কোনো ফরম্যাটের প্রশ্ন তোমরা করতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমি এতক্ষণ যা বলেছি তা গুরুত্ব সহকারে শুনেছ। আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, তোমরা আমাকে দয়া করে কমেন্টে রিপ্লাই দিবে আমার সাউন্ড কোয়ালিটিটা ভালো শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি আমার মূল আলোচনা শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু কমেন্ট করো যে সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা বা আমার কোনো সেটিংস পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। এই মুহূর্তে তোমরা অনেকেই যুক্ত হয়েছে, আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমরা বেশি সংখ্যক শিক্ষার্থী যদি লাইভে সংযুক্ত থাকো তাহলে ক্লাসটিকে প্রাণবন্ত করতে আমার সহজ হবে। ওকে, অলরেডি অনেকে রিপ্লাই দিয়েছে, এমডি নোমান, ইসমাইল হোসেন এবং শাকিরা মুস্তারি রাখি, নাজিয়া সুলতানা রিচি, প্রণব দাস এবং হাফিজুদ্দিন, অনেকগুলো অর্পিতা, অনেকগুলো আইডি থেকে রিপ্লাই এসেছে। তোমরা রিপ্লাই দিয়েছো, পজিটিভ রিপ্লাই দিয়েছো, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, তাহলে আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। কেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা গত ক্লাসে যে ডেটা টাইপ শিখেছি সেই ডেটা টাইপ গুলোকে আমরা এখন বাস্তবায়ন করব। একটা টেবিল আমি তোমাদের সামনে উপস্থাপন করব, সেই টেবিলের মধ্য থেকে আমরা বুঝবো মানে কোন কোন ডেটা টাইপ আছে সেটা আমরা দেখব। আমাকে একটু সময় দিতে হবে, আমরা টেবিলটা এখানে তৈরি করতে হবে। আমি আশা করবো তোমরাও কাগজে কলমের টেবিলটাকে তৈরি করবে। কেমন, লক্ষ্য করো, মনে করো আমার টেবিলটার নাম আমি স্টুডেন্টস ইনফরমেশন দিলাম। এরকম একটা টেবিল আমরা উপস্থাপন করতেছি এবং এই টেবিলে আমরা বেশ কিছু ফিল্ড ক্রিয়েট করতে চাচ্ছি। হ্যাঁ, তার মধ্যে একটা হলো মনে করো রোল নম্বর, একটা ফিল্ড। হ্যাঁ, তারপর মনে করো নেম, একটা ফিল্ড নেম। এরপরে মনে করো জিপিএ, তোমাদের রেজাল্ট জিপিএ, এটা একটা ফিল্ড। এরপর মনে করো তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, পি অ্যাড্রেস। হ্যাঁ, সংক্ষেপে লিখলাম পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর মনে করো তোমার একটা ছবি, পিকচার, পিকচার দিলাম একটা ফিল্ডে। এরপর মনে করো মোবাইল নাম্বার, মোবাইল আপ দিলাম। আরো ফিল্ড বাড়ানো যাবে, আমরা এখন নতুন করে ফিল্ড বাড়াচ্ছি না, যে কয়েকটি ফিল্ড দিচ্ছি এগুলো দিয়ে আমি একটা কাজ উপস্থাপন করি। এর মনে করো রোল নাম 01, একটা রোল নাম। তারপর মনে করো রোল নাম 02, একটা আছে, 03, এরপরে মনে করো 04, 05, 06। আমি নিচ্ছি না, এতটুকু নিচ্ছি। আমরা যে ব্যাখ্যা উপস্থাপন করবো তারপরে এতটুকু যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চাইলে এই টেবিলটার মধ্যে বিভিন্ন ফিল্ডের নামগুলো তোমরা অ্যাড করে দিতে পারো। আমি আস্তে আস্তে অ্যাড করব, একটা একটা ফিল্ড বুঝাবো, ব্যাখ্যা দিব, তারপরে আমি পুরো টেবিলটার ফিল্ডগুলি ফিল আপ হয়ে যাবে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি বলি যে এখানে কয়টি ফিল্ড আছে, বেসিক্যালি আমরা যদি বলি যে এখানে রোল নাম এন্ট্রি করা যাবে, নেম এন্ট্রি করা যাবে, জিপি এন্ট্রি করা যাবে, পার্মানেন্ট অ্যাড্রেস এন্ট্রি করা যাবে, পিকচার অ্যাড করা যাবে, তারপরে মোবাইল নাম্বার অ্যাড করা যাবে। তোমরা যারা আমার সর্বশেষ ক্লাসটি মানে 3 নম্বর লেকচারটি ফলো করেছো
তোমরা সেখানে দেখেছো যে এই টেবিলে বা একটা ডেটাবেসে একটা টেবিল তৈরি করার জন্য আমাদেরকে যে সকল ফিল্ড ব্যবহার করতে হয় তার মধ্যে বেশ কিছু ফিল্ড আমার এই জায়গায় থাকবে। যেমন রোল নাম্বারে আমি যে ডেটাগুলো এন্ট্রি করব, এখানে কোন ধরনের ডেটা থাকবে, তাহলে এখানে যে ডেটা টাইপ আমি সিলেক্ট করে দিব, সেই ডেটা টাইপটা কি ধরনের ডেটা টাইপ আমি সিলেক্ট করে দিব। তারপরে নেম, এখানে আমার কোন ধরনের ডেটা এন্ট্রি হবে এবং সেই ডেটা টাইপটা কি হবে সেটা দেখতে হবে। জিপিএ, পারমানেন্ট অ্যাড্রেস, পিকচার, মোবাইল নাম্বার, এটা এখন তো উদ্দীপকে এরকম একটা টেবিল দিয়ে বললো যে তোমার উদ্দীপকের টেবিলে কি কি ডেটা ফিল্ড বা ডেটা টাইপ ব্যবহৃত হয়েছে তাদের পরিচয় বর্ণনা করো, মনে করো প্রয়োগমূলক প্রশ্ন দিবে। অথবা এমসিকিউতে এরকম টেবিল দিতে হবে, এত বড় টেবিল দিবে না, আরো ছোট টেবিল দিবে, দিয়ে বলবে যে উদ্দীপকের টেবিলে কি কি ডেটা টাইপ ব্যবহৃত হয়েছে, ব্যবহৃত ডেটা টাইপ কি কি, 1 2 3 বহুপদী, সমাপ্তি সূচক, তোমার যে প্রশ্নগুলো আছে সেক্ষেত্রে সেভাবে দিতে পারে। এখন আসো আমরা যদি রোল নাম্বার, এটার জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহৃত হবে। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো করেছো তারা নিশ্চয়ই হয়তো বুঝতে পারতেছো রোল নামের মধ্যে ডিজিট ব্যবহৃত হবে, অঙ্ক ব্যবহৃত হবে, তাই না? এখন এই অঙ্কের মধ্যে বিষয় আছে, যেমন আমি একসাথে দুটো কিন্তু কথা বলবো, রোল নাম এবং মোবাইল নাম। লক্ষ্য করো মোবাইল নম্বর কিন্তু আমার অঙ্ক, মনে করো 0172 সামথিং, মনে করো 0183 সামথিং, এইভাবে অঙ্ক আসে। খেয়াল করো আবার মনে করো জিপি এর মধ্যে আমার অঙ্ক আসবে, অর্থাৎ মনে করো 5.00 5.00 কিংবা মনে করো 4.50, ঠিক আছে, এরকম ভাবে আমার অঙ্ক আসছে। এখন দেখো এই টেবিলটাতে রোল নম্বর অঙ্ক ব্যবহৃত হচ্ছে, জিপিও তো অঙ্ক ব্যবহৃত হচ্ছে, আর মোবাইল নাম্বারও কিন্তু অঙ্ক ব্যবহৃত হচ্ছে। এখন তার মানে কি, এখন এখানে রোল নম্বর ফিল্ডে যে অঙ্কগুলো আছে আর মোবাইল নাম্বার যে অঙ্কগুলো আছে এগুলো ধরন একই রকম প্রায় বলা যায়, কিন্তু জিপি এর মধ্যে যে অঙ্ক আছে তার মধ্যে একটা দশমিক চিহ্ন আছে, এখানে কিন্তু একটু ভিন্নতা আছে, একটা দশমিক সাইন আছে। আর এখন এই দশমিক সাইন থাকার কারণে এই জিপি এর যে ফিল্ডটা, এই ফিল্ডে কিন্তু ভিন্ন ডেটা টাইপ চলে যায়। আর এই যে রোল নাম আর মোবাইল নাম, এই দুইটা ডেটা টাইপ কিন্তু একই রকম। হ্যাঁ, এটার মধ্যে আবার ভিন্নতা আছে, আমি সেটা দেখাবো। এখন ধরো সে একই রকম কি, আমরা শিখেছি গত ক্লাসে যে যে সকল ফিল্ডে অঙ্কযুক্ত বা ডিজিট অর্থাৎ নাম্বার বা সংখ্যা যুক্ত ডেটা ব্যবহৃত হবে সেগুলা তোমার কি হবে, নাম্বার ডেটা টাইপ। কোন ডেটা টাইপ? নাম্বার। তাহলে আমার এই যে রোল নাম, এখানে যে ডেটা টাইপটা ব্যবহৃত হবে এই ডেটা টাইপের নাম কি হবে, এখানে হবে নাম্বার ডেটা টাইপ। কোনটা? নাম্বার, ঠিক আছে, নাম্বার ডেটা টাইপ ব্যবহৃত হবে, ডেটা টাইপ। কেমন? তাহলে রোল নামের নাম্বার ডেটা টাইপ, আবার মোবাইল নাম্বার আমার নাম্বার ডেটা টাইপ। একটু আবার এখানেও ভিন্নতা আছে, সেটা একটু বলে দিচ্ছি, নাম্বার ডেটা টাইপ। ঠিক আছে, তাহলে রোল নাম্বার অঙ্কযুক্ত ডেটা ব্যবহৃত হয়েছে, মোবাইল নাম্বার অঙ্কযুক্ত ডেটা ব্যবহৃত হয়েছে। তাই আমরা জানি যে সকল ফিল্ডে অঙ্কযুক্ত ডেটা ব্যবহৃত হবে সে সকল ফিল্ডে যে ডেটা টাইপটা প্রয়োজন হবে তার নাম কি, নাম্বার ডেটা টাইপ। এখন আসো মোবাইল নাম্বার, এখানে সিরিয়ালই আছে 1 2 3 4 5 6, মোবাইল নাম্বার কিন্তু সিরিয়াল না। তাহলে এখানে সিরিয়াল যদি থাকে তাহলে সেখানে নাম্বারের আবার আরেকটা বিশেষ ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে অটো নাম্বার ডেটা টাইপ। কোনটা? অটো নাম্বার ডেটা টাইপ। এখন নাম্বার ডেটা টাইপ আর অটো নাম্বার ডেটা টাইপের মধ্যে তফাৎটা, অটো নাম্বার হচ্ছে যদি তোমার সিকোয়েন্স থাকে অর্থাৎ একটা ধারাবাহিকতা থাকে তাহলে হবে কি, অটো নাম্বার ডেটা টাইপ। কথা কি বুঝতে পারতেছেন নিশ্চয়ই? যদি অটো, যদি এরকম ধারাবাহিকতা থাকে 1 2 3 4 5 6 এরকম ধারাবাহিকতা থাকে, একটা সিরিয়াল থাকে, তাহলে সেখানে আমরা নাম্বার দেব না, তার নাম হবে কি, অটো নাম্বার। তাহলে আমরা এখানে বলবো কি, এটা কোন ধরনের, অটো নাম্বার ডেটা টাইপ। আর এই যে কোনো সিরিয়াল নাই তাই আমার এখানে মোবাইল নাম্বারে আমরা কি বলবো, নাম্বার ডেটা টাইপ। কথা কি বুঝতে পারতেছি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি এখনো যদি সুযোগ না পাই পরে হলো আমি বিষয়টা তোমাদেরকে রিপ্লাই করব। ওকে, আমার মনে হয় তোমরা কোথায় নাম্বার ডেটা টাইপ ব্যবহৃত হবে, কোথায় অটো নাম্বার ডেটা টাইপ ব্যবহৃত হবে এটা নিয়ে আমরা বুঝতে পেরেছি। কেমন? তাহলে কেউ যদি রুল নাম্বারে এখন অটো নাম্বার না দিয়ে শুধু নাম্বার ডেটা টাইপ দেয় সেটা কি সঠিক হবে? সঠিক হবে না।
কারণ যেহেতু এখানে সিরিয়াল আছে, সিরিয়াল থাকলে আমরা সেটাকে নাম্বার দেব না, কি দিব? অটো নাম্বার ডেটা টাইপ। আর যদি সিরিয়াল না থাকে শুধু অঙ্ক, এখন ধরো এখানে যদি র্যান্ডম অঙ্ক ব্যবহৃত হইতো, মনে করো প্রথমে 2, তারপরে 5, তারপরে 3, তারপরে 7, 8 এরকম ভাবে হইতো, তাহলে সেটা সিরিয়াল না, তাই সেখানে আবার নাম্বার। বিষয়টা আমার মনে হয় পার্থক্যটা বুঝতে পেরেছে। এই সিম্পল এই জায়গাগুলো আমাদের অনেক সময় অবজেক্টিভে ভুল হয়, সৃজনশীলে আমরা চিহ্নিত করতে ভুল করি, তাই দেখা যায় সহজ বিষয়গুলোতে নাম্বার পাই না। আমি আশা করব তোমরা যারা এই মুহূর্তে আমাকে শুনছো সবাই এই বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো আমরা জিপিও তো নাম্বার আছে, কিন্তু আমি বলছি এটা নাম্বার ডেটা হবে না কেন? এটা না হওয়ার পিছনে যুক্তি হলো এটার মধ্যে দশমিক আছে, পয়েন্ট আছে। এখন এই জন্য এটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে, অন্য ডেটা টাইপে চলে যাবে, এবং সেই ডেটা টাইপটা হলো টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ। তোমরা জানো আরেকটা প্রধান ডেটা টাইপ হচ্ছে টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ। আমি গত ক্লাসে দেখিয়েছি টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ কি কি বৈশিষ্ট্য থাকবে সেটা টেক্সট বা ক্যারেক্টার হবে। অর্থাৎ যদি ইংরেজি যে বর্ণগুলো আছে ছোট অক্ষর হোক বড় অক্ষর হোক, এ থেকে ক্যাপিটাল জেড কিংবা স্মল এ থেকে স্মল জেড, তারপরে যে কোনো অঙ্ক সংখ্যা, তারপর যে কোনো বিশেষ চিহ্নগুলো দশমিক থেকে শুরু করে স্টার, হ্যাশ, স্ল্যাশ, পার্সেন্ট, ডলার, অর্থাৎ যত প্রকার বিশেষ চিহ্ন আছে, তার মানে বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্ন, এই সব মিলে একত্রে যে ডেটা টাইপ তার নাম হচ্ছে কি? টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ। তাহলে সেজন্য আমরা এখানে যেহেতু এখানে অঙ্ক ছাড়াও একটা দশমিক আছে, এই দশমিক পয়েন্টের জন্য এটা কিন্তু নাম্বার ডেটা টাইপ হবে না। এটা কোন ধরনের ডেটা টাইপ হবে? এটা হবে টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ। তাহলে এই ডেটা টাইপের পরিচয় আমরা কি লিখবো? এটা হলো টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছি কেন আমি এটাকে নাম অঙ্ক ব্যবহার করা সত্ত্বেও আমি এটাকে নাম্বার বলতে পারি নাই। দেখো এই টেবিলে আমরা অলরেডি 3টা ফিল্ডের পরিচয় পেয়ে গেছি যে কোন ফিল্ডে কোন ধরনের ডেটা টাইপ বসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারতেছো? এই মুহূর্তে যারা আসো এখানে প্রায় 60 জনের মতো আছে, এই মুহূর্তে যারা আসো আমি সবার কাছ থেকে রিপ্লাই যাচ্ছি যে 3টা ফিল্ডের আমি পরিচয় দিয়েছি ডেটা টাইপের, এটা দিয়ে কি কোনো অসুবিধা আছে কিনা, বুঝেছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করবে সবাই, আশা করি। এরপর আমি নেম, পার্মানেন্ট অ্যাড্রেস এবং পিকচার, এই 3টে ডেটা টাইপের পরিচয় দিচ্ছি, কেমন? আচ্ছা এখন আসো, তোমরা কি রিপ্লাই দিচ্ছ? মুমতাহিনা মেহেদি অলরেডি রিপ্লাই দিয়েছো সবার আগে, অর্ণব, আবিদা সুলতানা, ইসমাইল হোসেন, মুস্তাফ জাহান, প্রিয়তা। ওকে, আমার মনে হয় সবাই আমাকে শুনতে পাচ্ছ। শুনতে পারলে তো আমার এই প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগার কথা না। ওকে, এখনো অনেকে রুল নাম্বার দেওয়া নিয়ে ব্যস্ত, কারণ রুল নাম্বার দেওয়ার সময় তো শেষ অলরেডি। শুরুতেই তো রুল নাম্বার দিয়ে দিবে, তুমি যখনই যুক্ত হয়েছো শুরুতেই রুল নাম্বার দিয়ে দিবে। ওকে, অসংখ্য ধন্যবাদ যারা আমাকে রিপ্লাই দিয়ে তোমাদের অভিব্যক্তি প্রকাশ করছো, আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার আসো আমরা নেম, পার্মানেন্ট অ্যাড্রেস এবং পিকচার, এই 3টা যে ফিল্ড আছে এই 3টে ফিল্ডে কোন ধরনের ডেটা টাইপ ব্যবহৃত হবে বা আমরা সিলেক্ট করব সেটা এখন তোমাদের সামনে উপস্থাপন করব। কেমন? লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীগণ, এখানে নেমের মধ্যে আমরা একজনের নাম লিখবো। আচ্ছা, নাম লিখতে গেলে আমাদের কি কি লাগে? বর্ণ লাগে, তাই না? ইংরেজিতে যেহেতু আমরা এটা কাজ করবো তাহলে ইংরেজি বর্ণ লাগবে, বা ইউনিকোডও আমরা কাজ করতে পারি ডাটাবেসে, তাহলে সেক্ষেত্রে তোমার বর্ণই লাগছে। কারণ আমার কতগুলো কি লাগবে? বর্ণ, হয় বড় অক্ষর নয় ছোট অক্ষর, তার মানে ইংরেজি যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো এখানে ব্যবহার, কথা বুঝলি? তাহলে এখানে ইংরেজি সবগুলো বর্ণ। পার্মানেন্ট অ্যাড্রেস, একটা ঠিকানা লিখতে হবে। ঠিকানা লিখতে কিন্তু কি কি জিনিস লাগে? ঠিকানা লিখতে বর্ণ লাগে, ঠিকানা লিখতে অঙ্ক লাগে, ঠিকানা লিখতে বিশেষ চিহ্ন লাগে, এবং তোমার এই জিনিসগুলোর সমন্বয়ে তোমার কি মানে একটা অ্যাড্রেস বা ঠিকানা লিখতে হবে। মানে অঙ্ক কিভাবে লাগে? তোমার হাউস নং কত, রোড নং কত, পোস্ট কোড কত, এখানে অঙ্ক আছে। এবং এটা লিখতে আমরা হাইফেন ব্যবহার করি, কখনো স্ল্যাশ ব্যবহার করি, কখনো তোমার ইকুয়াল ব্যবহার করি, কখনো আবার কি ব্যবহার করি? হ্যাশ সাইন ব্যবহার করি। এই ধরনের চিহ্নগুলো আমরা এখানে ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমার এখানে তোমার এই জিনিসগুলো প্রয়োজন হবে, মনে রাখবে। তাহলে টেক্সট যে
বা টেক্সট বা ক্যারেক্টার যে ফিল্ডের কথা আমি এর আগে বলেছি, সেই ফিল্ডে তোমার বর্ণ আছে, অঙ্ক আছে, বিশেষ চিহ্ন আছে। তার মানে মেইন যে ফিল্ড, এটাও তোমার টেক্সট হতে পারে, পার্মানেন্ট অ্যাড্রেস এটাও নিশ্চিতভাবে বলতে পারি কি হতে পারে, টেক্সট বা ক্যারেক্টার ডেটা হতে পারে। কিন্তু এই জায়গায় একটু ভিন্নতা আছে। যেমন টেক্সট ফিল্ডের একটা লিমিট আছে, মেমোরি লিমিট আছে। সেটা কেমন? এখানে 255 ক্যারেক্টারের বেশি ব্যবহার করা যায় না। খেয়াল করো, এখন ধরো তুমি এখানে একজন নাম লিখবে, বেসিক্যালি নামে 255 ক্যারেক্টারের কম ব্যবহৃত হয়, বেশি ব্যবহৃত হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে টেক্সট ব্যবহার করতে পারবো। কিন্তু ধরো পার্মানেন্ট অ্যাড্রেস একটা ঠিকানা লিখতে চাইলে তোমার বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্ন এবং অনেক কথাবার্তা লেখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে এটা তোমার 255 ক্যারেক্টারের মধ্যে লেখা যায় না। তাই এক্ষেত্রে এটাকে 255 ক্যারেক্টার বেশি ব্যবহার হবে। যদি বেশি ব্যবহার হয় তাহলে কিন্তু আমি টেক্সট এই ডেটা টাইপটা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? সেখানে আরেকটা ডেটা টাইপ আছে যার নাম হচ্ছে মেমো ডেটা টাইপ। কি নাম? মেমো ডেটা টাইপটা হলো ডেটাবেসে ব্যবহৃত যত প্রকারের ডেটা টাইপ আছে সবচেয়ে বৃহৎ ডেটা টাইপ, যার মধ্যে একটা ফিল্ডে 65,536টি তোমার ক্যারেক্টার লেখা যাবে। কত লেখা যাবে? 65,536টি ক্যারেক্টার ডেটা এক একটা ফিল্ডে আমি ব্যবহার করতে পারবো। টেক্সট ফিল্ডে কতটুকু ব্যবহার করতে পারবো? মাত্র কতটুকু? 255 ক্যারেক্টার। যেখানে বেশি সংখ্যক টেক্সট ডেটা ব্যবহারের প্রয়োজন হবে সেখানে কিন্তু আমি টেক্সট ডেটা টাইপ ব্যবহার না করে কোনটা করতে হবে? আমাকে করতে হবে মেমো ডেটা টাইপ। কি ডেটা টাইপ? মেমো ডেটা টাইপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু এগুলো আমার তৃতীয় লেকচারে কিন্তু বলেছি। তোমরা যদি কেউ ভুলে যেতে থাকো আমি অনুরোধ করবো তোমরা ওই লেকচারটা আবার একটু রিভিউ করবে, তাহলে দেখবে এই বিষয়গুলো খুবই সহজ হয়ে গেছে। এবং আমার বিশ্বাস যারা এই মুহূর্তে আমাকে শুনছো, এই জায়গার উপরে তুমি বাসার পড়ালেখার প্রয়োজন হবে না, কোনো প্রয়োজন হবে না। তুমি এটা থেকেই তুমি যে কোনো নমুনা প্রশ্ন এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবে। কেমন? ওকে, তাহলে আমরা নিশ্চিত করি পার্মানেন্ট অ্যাড্রেস এই কোন ডেটা টাইপ হবে? মেমো ডেটা টাইপ। মেমো ডেটা টাইপ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর এই নেম হবে কি? টেক্সট ডেটা। এখন দেখো এখানেও তোমার বর্ণ, অঙ্ক, সংখ্যা ব্যবহার হয়ে হতে পারে, আবার পার্মানেন্ট অ্যাড্রেসে হতে পারে। তারপরেও পার্মানেন্ট অ্যাড্রেসে আমরা মেমো দিতে হবে, টেক্সট দেওয়া যাবে না। আর নেইমের মধ্যে আমরা মেমো দিতে পারবো, মেমো দিলে হবে। এখন বলতে পারো যে নেইমে যদি আমি মেমো ব্যবহার করি তাহলে কি আমি নাম লিখতে পারবো না? পারবো, কিন্তু সেখানে মেমোরি বেশি ব্যবহার হয়ে যাবে। সম্পূর্ণ মেমোরিতে তোমার ব্যবহার, একজনের নাম লিখতে তো 65,536টি ক্যারেক্টার লাগে না। খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে তোমার হয়তো 20 ক্যারেক্টার, 30 ক্যারেক্টার বা 50 ক্যারেক্টার বা 100 ক্যারেক্টারেরই নাম হলো, কিন্তু তোমার বাকি যে মেমোরিতে এই ফিল্ডে জন্য রয়ে গেছে সেটা সারা জীবন অব্যবহৃত থেকে যাবে, যেটা তোমার হার্ড ডিস্ক বা তোমার কাজের গতিকে কমিয়ে দিতে পারে। সেজন্য তোমার আমরা এই মেইন ফিল্ডে বেসিক্যালি মেমো দিব না, মেইন ফিল্ডে সর্বদাই কি দিব? টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ দিব। এবং পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস বা শুধু অ্যাড্রেস এই ক্ষেত্রে আমরা কি দিব? এই ক্ষেত্রে দিব মেমো ডেটা টাইপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হচ্ছে তোমরা সবাই আমার এই জায়গায় গুরুত্ব সহকারে মনোযোগ দিয়েছো এবং বুঝতে পারতেছো। আমি আরেকটু বিষয় তোমাদেরকে নিশ্চিত করি, আজকের ক্লাসটা আমি থিওরিটিক্যাল নিচ্ছি এই বিষয়টার উপর, অর্থাৎ থিওরিটা বোঝা দরকার। এর পরের ক্লাস যখন আসবে আমি তখন এটাকেই আবার প্র্যাকটিক্যালি নিব, অর্থাৎ কম্পিউটারে তুমি কিভাবে সফটওয়্যারের মধ্যে এই কাজটা করবে সেটা আমি দেখাবো। তাহলে তোমার থিওরি যদি না বুঝো তাহলে প্র্যাকটিক্যাল ওই কাজটা বুঝবে না। এই জন্যই আমি মূলত আজকে থিওরি ক্লাসের জন্য মনোনিবেশ করেছি। কথা কি বুঝতে পারছো? আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমার যেভাবে আমি নির্দেশনা দিচ্ছি সেটা অবগত আছে। ওকে, তাহলে আমরা এই ডেটা টেবিলের আর একটা ফিল্ড বাকি আছে, পিকচার ফিল্ড। এখন কথা হলো পিকচার ফিল্ডে আমার কি থাকবে? ছবি। একজন শিক্ষার্থীর কি থাকবে? ছবি থাকবে এই ফিল্ডগুলো। কেমন? এখন ধরো তোমরা ওই যে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের একটা শিটে স্বাক্ষর দাও, সেখানে ছোট্ট করে কিন্তু তোমার একটা ফিল্ডে ছবি আছে।
হ্যাঁ, এই যে ছবিগুলো, এই ছবির জন্য এখানে ছবি ব্যবহার করতে হলে আমাকে একটা নির্দিষ্ট ডেটা টাইপ ব্যবহার করতে হবে। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি গত ক্লাসে বলেছি 3 নাম্বার ক্লাসে, এবং সেটা হচ্ছে কি OLE অবজেক্ট। ডাটা টাইপের নাম কি? OLE অবজেক্ট। কোন দিকে লেখা? এই দিকে, হ্যাঁ, OLE অবজেক্ট। এই ডাটা টাইপটা ব্যবহার করতে হয়। এই ডাটা টাইপ ব্যবহার করেন, এই ডাটা টাইপটা যে ফিল্ডে তুমি ব্যবহার করবা সেখানে তুমি কি ব্যবহার করতে পারবা? ছবি ব্যবহার করতে। আর শুধু কি ছবি? ছবি না, তুমি চাইলে এখানে অডিও ব্যবহার করতে পারবে, তুমি চাইলে এখানে ভিডিও ব্যবহার করতে পারবে, তুমি চাইলে এখানে ছবিও ব্যবহার করতে পারবে। কথা ক্লিয়ার? তাহলে OLE অবজেক্ট, এটা সম্পর্কে আমরা বিস্তারিত বলেছি। এখানে অবজেক্ট লিঙ্কিং এন্ড এমবেডিং, অবজেক্ট লিঙ্কিং এন্ড এমবেডিং, এই ধরনের যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোকে আমরা পিকচার নামক অর্থাৎ এই পিকচার অ্যাড করতে হলে আমাকে এই ডেটা টাইপটা ব্যবহার করার প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটা নমুনা টেবিল তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমার বিশ্বাস তোমরা বইয়ে আরো অনেক নমুনা টেবিল আছে, এবং সেই টেবিলগুলো থেকে এখন তুমি তোমার কিউরিওসিটি বেড়ে যাওয়ার কথা, যে তুমি এখন প্রত্যেকটা টেবিল দেখেই তোমাকে চিন্তা করতে হবে কোন ফিল্ডে কোন ডাটা টাইপ আছে। আশা করি আমরা সবাই এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছি, এবং আমরা সবাই এই জায়গা থেকে যদি কোনো প্রশ্ন আসবে সেই প্রশ্নটা আমরা সাকসেসফুলি আমরা অ্যান্সার করতে পারবো। কি পারবো তো? কি মনে হচ্ছে তোমাদের? পারবা? একটু রিপ্লাই করো প্লিজ। হ্যাঁ, মিস্টার শাহাদাত হোসেন, অবজেক্ট লিঙ্কিং এন্ড এমবেডিং, থ্যাংক ইউ। OLE এর পূর্ণরূপ যেটা, আমি আসলে আজকের ওগুলো লিখছি না, কারণ এর আগের ক্লাসে আমি এগুলো নিয়ে কথা বলেছি, তো সেই জন্য আর ওই জায়গায় বেশি কথা বলছি না। ওকে, এখন আসো আমরা তাহলে এই জায়গা থেকে একটু ভিন্ন জায়গায় যাই, নতুন একটা আলোচনায় যাই, যে আলোচনাটা হচ্ছে আমার ডেটাবেজে কিভাবে কুইরি করা হয়। এটাও আসলে প্র্যাকটিক্যাল বেসিস কিছু কথাবার্তা আছে, যেহেতু আজকে আমি থিওরিটিক্যাল আলোচনা করব, তাই প্র্যাকটিক্যাল বেসিস ওই কথাবার্তাগুলো যেন আমাকে পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার বিশ্বাস তোমরা রুটিন ফলো করবে, কবে আবার আমার এই ক্লাসটি আসে তোমরা তাহলে সেই প্র্যাকটিক্যালি সেটা আমি কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, তোমার পরীক্ষা কিন্তু মানে থিওরিটিক্যাল পরীক্ষা দিতে হচ্ছে, তাই থিওরি ক্লাসটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যালের চেয়েও। প্র্যাকটিক্যালটা জেনে রাখা ভালো, কিভাবে হচ্ছে সেটা তাহলে বুঝতে পারবে। ওকে, আমরা কুইরি নিয়ে একটু কথা বলবো। কুইরি বিষয়টা কি? কুইরি মানে হচ্ছে খুঁজে বের করা। এখন একটা ডেটাবেজে অসংখ্য ডেটা টেবিল থাকতে পারে, এবং এই অসংখ্য ডেটা টেবিলের ভিতরে অনেক অনেক বেশি ডেটা থাকতে পারে। এবং একটা টেবিলে অসংখ্য ডেটা আছে, এরকম অসংখ্য টেবিলে যদি আমি একত্র ডেটার কথা বলি, হিউজ পরিমাণ ডেটা একটা টেবিলে থাকে, তাই না? এখন এই অসংখ্য ডেটার মধ্য থেকে আমাকে আমার কাঙ্ক্ষিত ডেটাটা সহজে খুঁজে বের করার যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে কি? কুইরি। কি না? কুইরি। এখন এই কুইরি করা, এটা সংজ্ঞাটা আছে কুইরি, ডেটাবেজের মধ্যে সংরক্ষিত অসংখ্য ডেটার মধ্য থেকে কোন নির্দিষ্ট ব্যবহারকারী কাঙ্ক্ষিত ডেটা সহজে খুঁজে বের করার যে পদ্ধতি, তাকে আমরা কি বলবো? কুইরি বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা এই সংজ্ঞাটা সবাই বলতে পারবে এবং পরীক্ষা আসলে স্বতঃস্ফূর্ত ভাবে লিখতে পারবে। কুইরিটা কি? আবার বলছি, ডেটাবেজের মধ্যে সংরক্ষিত অসংখ্য ডেটার মধ্য থেকে ব্যবহারকারী প্রয়োজনীয় ডেটা খুঁজে বের করার যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা কি বলবো? কুইরি বলবো। সবাই বুঝতে পেরেছে নিশ্চিতভাবে। এখন আসো, এই কুইরি কিভাবে করা হয়? এটা একটু জটিল প্রক্রিয়া আছে, এখানে নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ আছে, কুইরি ভাষা আছে, যে কুইরি ভাষাগুলো আমরা দেখব। তবে তার আগে আমরা যেটা নিয়ে কথা বলবো, আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2010 এর মাধ্যমেও আমরা ডেটাবেজ বানাইতে পারি, ডেটাবেজ থেকে কুইরি করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কিছু এই সফটওয়্যারে কিভাবে কুইরি করা হয় সেটাও আমরা একটু আলোচনা করব। এখন মাইক্রোসফট অফিস অ্যাক্সেস এর যে ডেটাবেজ, এই ডেটাবেজে বিভিন্ন ধরনের কুইরি করা যায়। তার মধ্যে কয়েকটা কুইরি হলো, একটা হলো সিলেক্ট কুইরি, একটা হচ্ছে তোমার প্যারামিটার কুইরি, একটা হচ্ছে তোমার ক্রস ট্যাব কুইরি,
আরেকটা হচ্ছে আনমেসড কুইরি, আরেকটা হচ্ছে অ্যাকশন কুইরি। কয়টা? 5টা। আমি আবার বলছি, মাইক্রোসফট অফিস অ্যাক্সেসের ডেটাবেসে বিভিন্ন প্রকার কুইরি আছে, প্রধান কুইরি হচ্ছে কয়টা? 5টা। সবাই একটু খেয়াল করবে। প্রথমটা কি বলেছি? সিলেক্ট কুইরি। সিলেক্ট, তোমরা নামগুলো লিখে নিবে। সিলেক্ট কুইরি। তারপরে কি বলেছি? প্যারামিটার কুইরি। এরপরে কি বলেছি? ক্রস ট্যাব কুইরি। তারপরে কি বলেছি? আনমেসড কুইরি। এবং এরপরে কি বলেছি? অ্যাকশন কুইরি। তাহলে কয়টা? মাইক্রোসফট অফিস অ্যাক্সেসের যে ডেটাবেস, এই ডেটাবেসে কুইরি করার জন্য কয় প্রকারের কুইরি করা যাবে? এই 5 ধরনের কুইরি আমরা সেখানে করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পারতেছো নামগুলো? আমি নামগুলো তাদেরকে লিখিয়ে দিচ্ছি। এদিকে বললাম বসে ফেলি। মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2010 এর যে ধরনের কুইরি করা যাবে, তাহলে এক নম্বর বলেছি আমি সিলেক্ট কুইরি। সিলেক্ট কুইরি। 2 নম্বর বলেছি আমি প্যারামিটার কুইরি। প্যারামিটার কুইরি। 3 নম্বরে বলেছি ক্রস ট্যাব। ক্রস ট্যাব কুইরি। 4 নম্বরে বলেছি আনমেসড। আনমেসড কুইরি। 5 নম্বর বলেছি অ্যাকশন কুইরি। অ্যাকশন কুইরি। তোমরা কি লেখাটা বুঝতে পারতেছো? দেখা যাচ্ছে? আমার মনে হয় স্পষ্টই দেখা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। তাহলে সিলেক্ট কুইরি, প্যারামিটার কুইরি, ক্রস ট্যাব কুইরি, আনমেসড কুইরি, আর হচ্ছে কি অ্যাকশন কুইরি। এখন আসো এই কুইরিগুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হই। কোন কুইরি মানে কি কি হইলে আমরা সিলেক্ট কুইরি বলবো, কি হইলে আমরা প্যারামিটার কুইরি বলবো, কি হইলে আমরা কোনটা বলবো সেটা একটু কথা বলবো, কেমন? এখন ধরো একটা ডেটা টেবিল, মনে করে যে ডেটা টেবিলটা আমরা এখানে দেখিয়েছি, এরকম কোন ডেটা টেবিলে যদি আমরা কোনো ফিল্ডকে সিলেক্ট করে, একটা ফিল্ড মনে করে এখানে রোল নাম্বার ফিল্ডকে আমি সিলেক্ট করলাম, কিংবা নেম ফিল্ডকে সিলেক্ট করলাম, কিংবা জিপি, অর্থাৎ এখানে যতগুলো ফিল্ড আছে এরকম কোন নির্দিষ্ট ফিল্ডকে সিলেক্ট করে যে কুইরিটা সম্পাদন করা হয় তাকে বলা হচ্ছে কি? সিলেক্ট কুইরি। তাহলে কি বলবো? ডেটাবেসের মধ্যে, ডেটা টেবিলের মধ্যে অবস্থিত কোন ফিল্ডকে সিলেক্ট করে যে কুইরি সম্পাদন করা হয় তাকে বলা হচ্ছে কি? সিলেক্ট কুইরি। এগুলো অবজেক্টিভে আসতে পারে, এরকম দিয়ে বলবে এই ধরনের কুইরি করাকে কি বলা হয়, তখন যাতে আমরা সহজভাবে বিষয়টা বুঝতে পারি। তাহলে সিলেক্ট কুইরি কাকে বলবো? কোন ডেটাবেসের ডেটা টেবিলের নির্দিষ্ট টেবিল, কোন ডেটা টেবিলের কোন নির্দিষ্ট ফিল্ডকে সিলেক্ট করে যে কুইরিটা সম্পাদন করা হবে তাকে কি বলবো? সিলেক্ট কুইরি বলবো। এরপর আসো প্যারামিটার কুইরি। এখন ধরো আমরা এটা যখন প্র্যাকটিক্যালি আমি দেখাবো তখন বিষয়টা আর একটু ক্লিয়ার হবে, আগামী ক্লাসটার জন্য অপেক্ষা করা লাগবে। এর মাঝে প্যারামিটার কুইরিটা কিভাবে করা হয়, অর্থাৎ এখানে বলা হচ্ছে ডায়ালগ বক্সের মধ্যে। এখন ধরো এই মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2010 এখানে বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন ডায়ালগ বক্স আমাদের মাঝে মধ্যে ব্যবহার করা প্রয়োজন, সেখানে আমার লেখার অপশন আছে। তো এটা বলছে কি, কোন ডায়ালগ বক্সের মধ্যে তোমার বিভিন্ন প্যারামিটার নির্ধারণ করে যে কুইরিটা সম্পাদন করা। এখন মনে করো একটা ডায়ালগ বক্সে তুমি সার্চ করো, অনেক সময় আমরা মোবাইলে সার্চ করি না, সার্চ বক্স, এখানে কিছু লিখে সার্চ দিলে চলে আসে, এইরকম হয়। তাহলে ওইটা সার্চ বক্স, এটা একটা ডায়ালগ বক্স। এরকম একটা ডায়ালগ বক্সের মধ্যে কোনো নির্দিষ্ট প্যারামিটারকে সিলেক্ট করে বা লিখে যে কুইরিটা সম্পাদন করা হয় তাকে আমরা কি বলবো? প্যারামিটার কুইরি বলবো। কি কুইরি? প্যারামিটার কুইরি বলবো। এরপর আসো ক্রস ট্যাব কুইরিটা কিভাবে করা হয়। এখন ধরো ক্রস ট্যাব, এখন কুইরি কিন্তু কোনোটা যে কোনো ভাবে তুমি সিলেক্ট কুইরি করেছো কিংবা ক্রস ট্যাব কিংবা তুমি প্যারামিটার কুইরি করেছো, যাই করেছো কুইরির একটা রেজাল্ট বা সামারি আসবে, ঠিক আছে? তাহলে কুইরি কিন্তু ডেটাকে সামারি বা গ্রুপ আকারে উপস্থাপন করার জন্য যে কুইরিটা করা। তাহলে কুইরি কিন্তু কোনো ডেটাকে, মানে করে একটা কুইরি হওয়ার পর যে রেজাল্টটা তুমি দেখতে পাচ্ছ, এই ডেটাটাকে যখন আমরা সামারি বা গ্রুপ আকারে উপস্থাপন করার প্রয়োজন হবে তখন আমাদের যে কুইরিটা ব্যবহার হবে সেই কুইরির নাম হচ্ছে কোন কুইরি? ক্রস ট্যাব কুইরি। কথা বুঝতে পারতেছি? সেই কুইরির নাম কি? ক্রস ট্যাব কুইরি। তাহলে আমরা তিনটে কুইরি দেখলাম, একটা সিলেক্ট কুইরি, একটা হলো প্যারামিটার কুইরি, আর একটা হলো কি ক্রস ট্যাব কুইরি। সিলেক্ট কুইরি কি বলেছি? কোন টেবিলে কোন নির্দিষ্ট ফিল্ডকে সিলেক্ট করে যে কুইরি করা হয় তাকে বলা হচ্ছে সিলেক্ট কুইরি।
তারপরে প্যারামিটার কুইরি কি বলেছি, কোন ডায়ালগ বক্সের মধ্যে কোন নির্দিষ্ট প্যারামিটারকে ব্যবহার করে যে কুইরি করা হয় তাকে বলা হচ্ছে প্যারামিটার কুইরি। তারপরে ক্রস স্টেপ কুইরি কাকে বলে, কুইরিকৃত কোনো ডেটাকে গ্রুপ আকারে বা সামারি আকারে উপস্থাপন করার জন্য যে কুইরি করা হয় তাকে বলা হচ্ছে ক্রস স্টেপ কুইরি। আশা করি এই তিনটা আমরা সবাই বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই অপ্রয়োজনীয় কিছু কমেন্ট করতেছো। আমি বলবো এখন ক্লাসটাতে মনোযোগী হও। তোমার যদি কোনো নির্দেশনা থাকে তুমি পরে কমেন্ট করো, অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য এইভাবে কমেন্ট করার প্রয়োজন নেই। তা না হলে যারা ক্লাসে মনোযোগ দিতে চাচ্ছে তাদের মনোযোগটা বিঘ্ন হচ্ছে, কারণ কমেন্টগুলো আসতেছে তো সেদিকে চোখ যাবে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা এই কাজে লিপ্ত আছো তারা একটু আমাকে ফলো করো। কথা কি বুঝতে পেরেছো? যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে তুমি আমার নাম্বার আছে নিশ্চিত করে তোমাদের কাছে, প্রয়োজনে ক্লাস শেষে আমাকে ফোন দিও, আমি তোমার সেটা সমাধান দেব। কিন্তু দয়া করে ক্লাসটাকে বিঘ্ন করবো না প্লিজ, আমি বিনীতভাবে বলছি। আমি যারা এই কাজে লিপ্ত আছো বিনীতভাবে বলছি তোমরা ক্লাসে মনোযোগী হও। আর যদি ভালো না লাগে ক্লাস, ইউ মে লিভ না, আমি তোমাকে কিছুই বলবো, কিন্তু দয়া করে ক্লাসে থেকে অন্যকে ডিস্টার্ব করবা না প্লিজ, অনুরোধ করছি কিন্তু আবার বললাম। আচ্ছা এখন আসো আনম্যাচড কুইরি। এখানে কি হবে, আনম্যাচড কি হবে? আশা করি উপরে যে তিনটা কুইরির কথা বলেছে এই তিনটা কুইরি আমরা বুঝতে পেরেছি। এখন আসো আনম্যাচড হলো কি, কোন শর্তের উপর ভিত্তি করে একটি টেবিলের রেকর্ড এর সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে তা আনম্যাচড কুইরি দিয়ে তোমার করা। এখন ধরো তুমি একটা শর্তের ভিত্তিতে, আমরা আগামী ক্লাসে হয়তো বা এই শর্তের ভিত্তিতে মানে ডিডিএল যে ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, কুইরি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, আবার সেটা নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। সেই যে ল্যাঙ্গুয়েজ গুলো তার মধ্যে একটা হচ্ছে ডিডিএল ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কুইরি করা হয় সেক্ষেত্রে বিভিন্ন কন্ডিশন দিয়ে কুইরি করতে হয়, শর্তের ভিত্তিতে কুইরি করতে হয়। এখন শর্তের একটা টেবিল তুমি শর্তের ভিত্তিতে কুইরি করেছো, যদি ওই শর্তটা ওই টেবিলের মধ্যে ম্যাচ না করে, তাহলে যদি তুমি কুইরির রেজাল্ট বের করতে চাও, তাহলে যে কুইরিটা করা হয়, অতিরিক্ত যে কাজটুকু করা হয় কুইরির জন্য, সেই কাজটুকুকে বলা হচ্ছে বা সেটা যে কুইরির মাধ্যমে করা হয় তার নাম হচ্ছে আনম্যাচড কুইরি। নামের সাথে মিল আছে, আনম্যাচড, ম্যাচ করবে না। কি ম্যাচ করবে না? কোন নির্দিষ্ট শর্ত ম্যাচ করবে না। শর্ত ম্যাচ না করলে তোমাকে রেজাল্ট আনতে হবে, এবং সেই রেজাল্টের জন্য যে কুইরি করতে হবে তাকে বলা হচ্ছে কি, আনম্যাচড কুইরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় বুঝতে পেরেছি। এবার অ্যাকশন কুইরি। এখন ধরো অ্যাকশন কুইরি বিষয়টা কেমন, এখন ধরো একটা কুইরির ফলাফল, একটা কুইরি করা হয়েছে, এখন ওই কুইরির ফলাফল নিয়ে আমি কোনো ডেটা টেবিলে কোনো কিছু পরিবর্তন করব, একটা নতুন ডেটা টেবিল তৈরি করব, বা আগের যে ডেটা টেবিল আছে সেই টেবিলের কোনো জায়গাটা আমি পরিবর্তন করব। এই পরিবর্তন করার জন্য যে কুইরিটা করা হয় তাকে বলা হচ্ছে কি, অ্যাকশন কুইরি। তাহলে কোন কুইরির ফলাফল নিয়ে অন্য কোনো ডেটা টেবিলের যদি কোনো পরিবর্তন সাধন করা হয়, অর্থাৎ ডেটা টেবিলটাকে রিঅ্যারেঞ্জ করার প্রয়োজন হয় বা কোনো জিনিস সংযোজন বা বিয়োজন করার প্রয়োজন হয়, এক্ষেত্রে যে কুইরিটা করা হয় তার নাম হচ্ছে কি, অ্যাকশন কুইরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 5 প্রকারের কুইরির পরিচয় তোমাদের সামনে উপস্থাপন করলাম। আমি আবার একটু রিভিউ করছি যে এই কুইরিগুলো হচ্ছে মূলত মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2010 দিয়ে যদি আমি কোনো ডেটাবেস তৈরি করি, সেই ডেটাবেস থেকে যদি আমি কুইরি করতে হয় তাহলে আমি এই কুইরিগুলো করতে পারবো। কি কি? একটা সিলেক্ট কুইরি, অর্থাৎ কোনো টেবিলের কোনো ফিল্ডকে সিলেক্ট করে যে কুইরি সেটা প্যারামিটার কুইরি, কোনো ডায়ালগ বক্সে কোনো প্যারামিটার লিখে যে কুইরি সেটা হচ্ছে প্যারামিটার কুইরি। ক্রস স্টেপ কুইরি কি বলেছিলাম, যে কুইরিকৃত ডেটাকে সামারি বা গ্রুপ আকারে উপস্থাপন করার জন্য যে কুইরি করতে হয় সেগুলো ক্রস স্টেপ কুইরি। আনম্যাচড কুইরি, কোনো নির্দিষ্ট শর্তের সাপেক্ষে তুমি কোনো ডেটাকে কোনো ডেটা টেবিল কুইরি করেছো কিন্তু শর্তটা সেখানে ম্যাচ করে নাই, এক্ষেত্রে কুইরির ফলাফল পাওয়ার জন্য যে কুইরিটা করতে হবে সেটা আনম্যাচড কুইরি। অ্যাকশন কুইরি, কোনো কুইরির ফলাফল ব্যবহার করে যদি কোনো ডেটা টেবিলের কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে যে কুইরিটা করব তার নাম হচ্ছে কি, অ্যাকশন কুইরি। আমার মনে হয় আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা 5 প্রকারের কুইরি সম্পর্কে একটা ধারণা পেয়েছো।
এবার আসো অ্যাকশন কুইরি নিয়ে কিন্তু আরো কথা আছে। অ্যাকশন কুইরি আবার 4 ধরনের করা যাবে। এক হলো অ্যাপেন্ড কুইরি, এক হলো আপডেট কুইরি, আর একটা হচ্ছে ডিলেট কুইরি, এবং একটা হচ্ছে মেক টেবিল কুইরি। কি কি কুইরি বলেছিলাম? 4 ধরনের। আমি এগুলো একটু লিখে দিচ্ছি। তাহলে অ্যাকশন কুইরিটা আবার কয় ধরনের? 4 ধরনের। লক্ষ্য করো, একটা হচ্ছে তোমার অ্যাপেন্ড অ্যাপেন্ড কুইরি, ঠিক আছে? দুই নম্বর যদি বলে যে আমি আপডেট কুইরি, আপডেট কুইরি। 3 নম্বর আমরা বলতে পারি মেক টেবিল কুইরি, আর একটা ডিলিট কুইরি, ডিলিট কুইরি আমরা বলতে পারি, ডিলিট কুইরি। এবং 4 নম্বরটা বলতে পারি মেক টেবিল কুইরি, মেক টেবিল কুইরি। তাহলে এইগুলো হচ্ছে মূলত তোমার অ্যাকশন কুইরিজ প্রকার। তাহলে অ্যাকশন কুইরি কয় ধরনের? আবার অ্যাকশন কুইরি হচ্ছে 4 ধরনের। কি কি? অ্যাপেন্ড কুইরি, আপডেট কুইরি, ডিলিট কুইরি, মেক টেবিল কুইরি। এই কুইরিগুলো কোন ধরনের? এগুলো হচ্ছে অ্যাকশন কুইরি। এখন ধরো অবজেক্টিভ এখান থেকে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি অ্যাকশন কুইরি? হতে পারে না? এরকম হবে বিভিন্ন। তাহলে তোমার নামগুলোর সাথে কিন্তু পরিচিত হতে হবে। এখন ধরো অ্যাপেন্ডটা কি? অ্যাপেন্ড মানে অ্যাকশন কুইরি কিন্তু মনে রাখতে হবে অ্যাকশন কুইরিটা কি। অ্যাকশন কুইরিটা হচ্ছে একটা কুইরির ফলাফল নিয়ে আমি কাজ করি। তাহলে এখন অ্যাপেন্ডটা হচ্ছে কি? একটা কুইরির ফলাফলকে অন্য টেবিলের নিচে সংযুক্ত করা। মনে করো আগে একটা টেবিল, মনে করো আমাদের স্টুডেন্টস ইনফরমেশন একটা টেবিল আছে, এই টেবিলে যে রো গুলো আছে বা যে রেকর্ড গুলো আছে, এই টেবিলে আমি আরেকটা কুইরির রেজাল্ট আমি এখানে যোগ করে দিই। এই কাজটুকু করার জন্য যে কুইরি, তার নাম হচ্ছে কি? অ্যাপারেন্ট কুইরি। অ্যাপারেন্ট কুইরি কি? কোন কুইরির ফলাফলকে অন্য টেবিলের মধ্যে সংযুক্ত করার জন্য যে কুইরি ব্যবহার, যে অ্যাকশন কুইরি ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? অ্যাপারেন্ট অ্যাকশন কুইরি। আপডেট কুইরি, এখন ধরো এখানে একটা কুইরি করেছো, একটা কুইরি ফলাফল দিয়ে তুমি ফলাফলকে তুমি আউটপুট হিসেবে পেতে চাও, ঠিক আছে? কুইরিতে যে সকল রেকর্ড আউটপুট হিসেবে বিবেচিত হবে, তুমি যা চাচ্ছ সেটাই তো আউটপুট হবে, রেজাল্টটাই তো আউটপুট হবে। মানে আউটপুট পাওয়ার জন্য তোমার যদি টেবিলের কোনো ফিল্ডের নাম পরিবর্তন করার প্রয়োজন, আমি আবার বলছি, একটা কুইরির ফলাফলকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য, একটা কুইরির ফলাফলকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য তোমার যদি মূল ডেটা টেবিলের কোনো ফিল্ডের পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে সেজন্য যে কুইরিটা ব্যবহার করব তার নাম হচ্ছে কি কুইরি? আপডেট কুইরি। আশা করি বুঝতে পেরেছো। ডিলিট কুইরি, টেবিল থেকে অপ্রয়োজনীয় কোনো ডেটাকে চিহ্নিত করে তার ডিলিট করা, এটার জন্য যে কুইরি তা হচ্ছে কি? ডিলিট কুইরি। অপ্রয়োজনীয়, যেটা কোনো ব্যবহার হচ্ছে না, এই ধরনের ডেটাগুলোকে ডিলিট করার জন্য আমরা যে কুইরিটা করব তার নাম হচ্ছে কি? ডিলিট কুইরি। মেক টেবিল কুইরি, কুইরির ফলাফল নিয়ে যে রেজাল্টটা আছে সেটা নিয়ে নতুন একটা টেবিল বানাও, ঠিক আছে? একটা টেবিল, একটা কুইরির যে রেজাল্ট, এই রেজাল্টটাকে তুমি একটা নতুন টেবিল আকারে তৈরি করার জন্য যে কুইরিটা ব্যবহার করব তার নাম হচ্ছে কি কুইরি? মেক টেবিল কুইরি। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এতক্ষণ মনোযোগ সহকারে আমার সাথে ছিলে এবং এখানে আমি যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি সেটা তোমরা বুঝতে পেরেছো। আমি মূলত কুইরির প্রাথমিক কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছি। কুইরির উপরে আমরা আরো বেশ কিছু লেকচার দেওয়ার প্রয়োজন হবে, সেটা আমরা পর্যায়ক্রমে দিব। আজকে আর নতুন করে আমি আলোচনা শুরু করছি না। আগামী ক্লাসে আমি কুইরি করার জন্য যে সকল বিশেষ ভাষা ব্যবহারের প্রয়োজন হয়, 4 ধরনের বিশেষ ভাষা আছে, যে ভাষাগুলো নিয়ে আমরা আগামীকাল কথা বলবো, আগামী ক্লাসে কথা বলবো। এখানে যে কুইরির কথা বলেছি এটা হলো মাইক্রোসফট অফিস অ্যাক্সেস এর মধ্যে যে ডেটাবেস তার জন্য। আর এটা ছাড়াও আমাদের কিছু স্পেশাল কুইরির ভাষা আছে, সেই কুইরির ভাষাগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো এবং কিছু প্র্যাকটিক্যাল বেসিস কিছু কথাবার্তা থাকতে পারে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমাকে সময় দিয়েছো, মনোযোগ সহকারে সময় দিয়েছো, আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ এবং আমি আশাবাদী তোমরা আমার ক্লাসটিকে বুঝতে পেরেছো এবং এই অনুযায়ী কুইরি এবং আজকে যে ডেটা কোনো টেবিলে ডেটা টাইপ নির্ধারণ করা, এটা আমরা সহজে বুঝতে পেরেছি। আমি আশা করব তোমরা পরবর্তী ক্লাসগুলোর জন্য এইভাবে অপেক্ষা করবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সর্বোপরি বেশি বেশি আমরা একে অপরের জন্য দোয়া করব যাতে আমরা সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ।